ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা পড়বো মডার্ন হিস্ট্রি নিয়ে, ব্রিটিশার্স ভার্সেস আদার ফরেনার্স। এর আগে আমরা দেখেছিলাম যে অন্য অন্য যারা ফরেন কান্ট্রিজ ছিল, যেমন পর্তুগাল, ডাচ, ব্রিটিশ, ফ্রেঞ্চ, তারা কখন কখন ইন্ডিয়াতে এসেছিল ও ব্রিটিশ নিজে কিভাবে কন্ট্রোল বাড়িয়েছিল। আজকে আমরা দেখবো ব্রিটিশ অন্য অন্য যে ফরেন কান্ট্রিজ আছে তাদের সঙ্গে কিভাবে লড়াই করে ইন্ডিয়াকে জিতে নিয়েছিল। তো প্রথমে আমরা পড়বো পর্তুগাল নিয়ে। পর্তুগাল, যেমন আপনারা জানেন, আগের স্লাইডেও দেখিয়েছি আপনাদের, ভাস্কো ডা গামা প্রথম ইন্ডিয়াতে আসে। আর ভাস্কো ডা গামা ছিলেন পর্তুগালের। তো পর্তুগাল অবভিয়াসলি ইন্ডিয়ার রুটটা সবচেয়ে প্রথমে জানতে পারে। তো ইন্ডিয়াতে সবচেয়ে প্রথমে পর্তুগাল আসে। পর্তুগালের প্রথম গভর্নরের নাম হয় আলমিডা। আলমিডা হয় এখানকার প্রথম গভর্নর বা ভাইসরয়। উনি পালন করেছিলেন ব্লু ওয়াটার পলিসি। এবার ব্লু ওয়াটার পলিসি মানে কি হয় আপনারা জানেন, পর্তুগালের পরে ডাচ এসেছিল, কিন্তু ডাচদের আসতে প্রায় 100 বছর লেগে গেছিল। তার মেইন কারণ হচ্ছে এই ব্লু ওয়াটার পলিসি। অ্যাকর্ডিং টু ব্লু ওয়াটার পলিসি, সে অন্য দেশে ইউরোপে কোনো লোকদের আসতে দিত না, কারণ সে নিজের কোস্টাল এরিয়াস গুলো খুব সামনে রাখতো। আর ও ভাবতো যে কোস্টাল এরিয়ার যত স্ট্রেংথ হবে অত স্ট্রেংথ হবে পর্তুগালের। এটা পরে আমরা দেখতে পাই যে ইংল্যান্ডও এই একই জিনিস ফলো করে। ও বেশিরভাগ কোস্টাল এরিয়াসের উপরে ও নিজের রাজত্ব চায়, আর এর জন্য তাকে অনেক লড়াই করতে হয়। আলমিডা চলে যাওয়ার পর দ্বিতীয় গভর্নর বা ভাইসরয় হয় অ্যালবার্ট কিউ। অ্যালবার্ট কিউ প্রথমে গোয়া যেতে, তাই জন্য গোয়াতে এখনো আপনি দেখতে পারবেন পর্তুগালের অনেকটা ইনফ্লুয়েন্স আছে। ওরা ক্যাপিটাল বানিয়েছিল কোচিনকে, আর চালিয়েছিল 3G স্কিম। 3G স্কিম এখন আমরা জিও মোবাইলের বুঝি, কিন্তু এটা ওই 3G স্কিম নয়। এখানে 3G বলতে একটা জি গড, গ্লোরি, গোল্ড। ও অ্যালবার্ট ইউ সবসময় বিশ্বাস করেছিল যে গড হচ্ছে সুপ্রিম পাওয়ার। তাই জন্য ওখানে ও গোয়াতে চেষ্টা করেছিল ক্রিশ্চিয়ানিটিটা ছড়িয়ে দেওয়া। গ্লোরি, গ্লোরি হচ্ছে গৌরব, যেমন এখানে লেখা আছে। গ্লোরি চেয়েছিল ও যাতে শুধুমাত্র নিজের নয়, যাতে পুরো পর্তুগালে যেন গ্লোরি হয়। আর গোল্ড বলতে এখানে প্রফিটকে বোঝাচ্ছে, যাতে ইন্ডিয়া থেকে যত প্রফিট করে সে পর্তুগালে পৌঁছাতে পারবে অতই ভালো হয়। তারপরে হয় ভাইসরয় ডম গার্সিয়া দে নোরোহা। এনার নিয়ে কিছু ইম্পর্টেন্ট পড়ার নেই, খালি মনে রাখবে উনি ক্যাপিটাল চেঞ্জ করে গোয়াতে নিয়ে এসেছিলেন। আর 1535-এ দমন জিতেছিলেন, 1559-এ ডিউ জিতেছিলেন। প্রথমে দমন, তারপরে জিতেছিলেন ডিউ। এরপর আমরা পড়বো তারা পর্তুগালের উপরে কি করে রাজত্ব পেয়েছিল। যদি ইংল্যান্ডের দেখি আমরা, তো দেখেছিলাম যে ইংল্যান্ড সুরাত আর বেঙ্গল দুটোই পেয়ে গেছিল গোল্ডেন ফারমান দিয়ে। তো তাদের চাই সাউথ ইন্ডিয়া জায়গা। এবার সাউথ ইন্ডিয়ার একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মুম্বাই, মুম্বাই পোর্ট। যদি আপনারা পড়েছেন তাহলে মুম্বাই পোর্ট হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে পুরনো পোর্ট। আর এটা খুব ইম্পর্টেন্ট ছিল তাদের জন্য, কারণ ইউরোপীয়রা যখন আসতো তারা ওয়েস্টে দিয়ে ইন্ডিয়াতে ঢুকতে পারতো, আর ইস্টে দিয়ে ঢোকা অনেক মুশকিল ছিল তাদের জন্য। তো হয়েছিল অ্যাংলো পর্তুগিজ ট্রিটি। এটা হয়েছিল 23 জুন 1661-এ। এই ম্যারেজ ট্রিটি করা হয়েছিল চার্লস টু আর ক্যাথরিন দিয়ে। চার্লস টু ছিলেন ইংল্যান্ডের, আর ক্যাথরিন ছিলেন পর্তুগালের। পর্তুগাল বম্বে ওয়াজ গিভেন অ্যাজ আ ডাউরি। যখন বিয়ে হয়েছিল তখন চার্লস টু কে বম্বে দিয়ে দেওয়া হয়েছিল অ্যাজ আ ডাউরি ইন দ্য ম্যারেজ। পরে চার্লস টু গেভ বম্বে টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবার বুঝি চার্লস টু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কেন দিয়েছিল। যেহেতু চার্লস টু আর ক্যাথরিনের দুজনের ম্যারেজ হয়েছিল, তাই ইংল্যান্ড বা ব্রিটিশ খোলাখুলি পর্তুগালের এগেনস্টে যেতে পারতো না। তো যদি পর্তুগাল এন্ট্রি চাইতো তাদেরকে দিতে হতো। কিন্তু যখন চার্লস টু বম্বেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে দিয়ে দিল, তখন তারা বলতে পারতো যে পর্তুগাল যদি এন্ট্রি না পায় ওইটা কান্ট্রির ভুল নয়, ওইটা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভুল। ঠিক আছে, এবার দেখবো তারা ডাচের সঙ্গে কি করে লড়াই করেছিল। ডাচের সঙ্গে লড়াইতে একটাই ইম্পর্টেন্ট আছে, ব্রিটিশ ভার্সেস ডাচ 1759-এ ওয়ার ইন বেদারা। এটা বেঙ্গলে হয়েছিল, আর ডাচকে ওরা ডিফিট করে ইন্ডিয়ার থেকে সরিয়ে দিয়েছিল। ডাচের পর একমাত্র হচ্ছে ফ্রেঞ্চ।
যদি ইংলিশ ভার্সেস ফ্রেঞ্চে দেখি, সবচেয়ে বেশি লড়াই হয়েছিল এদের মাঝখানে। ইউরোপিয়ান ইউরোপিয়ান কান্ট্রি সবসময় চেষ্টা করতো যে পুরো ওয়ার্ল্ড ডমিনেশন করার জন্য, কারণ তারা ভাবতো হোয়াইট স্কিন হচ্ছে সবচেয়ে সুপিরিয়ার, আর হোয়াইট স্কিনের লোকদের সবার উপরে রুল করা উচিত। এই জন্য তারা ওয়ার্ল্ড ডমিনেশনের চেষ্টা করতো। যখন সব ইউরোপিয়ান কান্ট্রি সেই ওয়ার্ল্ড ডমিনেশনের চেষ্টা করেছিল, লাস্ট অব্দি বেঁচে গেছিল এই ফ্রেঞ্চ আর ইংলিশ। তো এদের মধ্যে অনেক বছর ধরে লড়াই চলতো, কোল্ড ওয়ার চলতো, আর তারই মাঝখানে ইন্ডিয়া ছিল। তো দেখে নেবো ফ্রেঞ্চ নিয়ে। ফ্রেঞ্চ যখন প্রথম ইন্ডিয়াতে আসে 1664-এ, তখন লুইস 14 রাজা ছিলেন। ওরা নিজেদের ফার্স্ট ফ্যাক্টরি সেট আপ করে 1668-এ সুরাতে, আর সেকেন্ড ফ্যাক্টরি সেট আপ করে মাসোলিপাটনামে ইন দ্য ইয়ার 1669। ঠিক আছে, 1673-তে ওরা পন্ডিচেরির উপরে ক্যাপচার করে। আপনারা জায়গাগুলো ইম্পর্টেন্ট করে মনে রাখবেন। আর 1674-এ চন্দ্রনগর, যেটা আপনার চন্দ্রগড়, তার উপরে ক্যাপচার করেছিল। এবার আপনারা দেখুন, যেমন আমি বললাম যে ইংল্যান্ড আর ফ্রেঞ্চের মধ্যে সবসময় কম্পিটিশন থাকতো, আর তারা দুজনেই চেষ্টা করেছিল ইন্ডিয়াকে জিতে নেওয়া। যখন গোল্ডেন ফারমান দেওয়া হয়েছিল, সেই গোল্ডেন ফারমানে দুটো জায়গা তারা পেয়েছিল, একটা পেয়েছিল সুরাত, আর একটা পেয়েছিল বেঙ্গল। ঠিক আছে, সুরাত আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেঞ্চও নিজের ফ্যাক্টরি সেট আপ করেছিল সুরাতে, আর বেঙ্গলে চন্দ্রনগর বা চন্দননগর এখানে ক্যাপচার করেছিল। ফ্রেঞ্চরাও নিজেদের একটা বানিয়েছিল। আর ফোর্টস বলতে পন্ডিচেরিতে এদের ফোর্ট ছিল ইংলিশদের। তো আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যেখানে ফ্রেঞ্চ গেছে ওখানে ইংলিশরা পৌঁছেছে, আর যেখানে ইংলিশ আছে ওখানে ফ্রেঞ্চরা পৌঁছেছে। অন্য অন্য কিছু ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে কারাইকাল আর মাহে। এসব জায়গায় জেতার পর দুজনের কাছে একটাই কম্পিটিশন ছিল যে সাউথ ইন্ডিয়াকে কি করে জিতবে আর কে জিতবে। কারণ সাউথ ইন্ডিয়া যে জিততো সে এগিয়ে যেত এই দেশে, আর ইন্ডিয়ার উপরে তার ভালো একটা কন্ট্রোল হয়ে যেত। এবার দেখবো কার্নেটিক ওয়ার্স। কার্নেটিক ওয়ার্স টোটাল 3টে লড়া হয়েছিল, আর 3 নম্বরে যখন ডিসাইসিভ ভাবে ফ্রেঞ্চকে হারিয়ে দিয়েছিল ব্রিটিশ, তখন এটা ঠিক হয়ে গেছিল যে ফ্রেঞ্চ ইন্ডিয়া থেকে চলে যাবে ও ইংলিশ ইন্ডিয়ার উপরে রুল করবে। তো এমনি আপনারা 4টে বক্স বানিয়ে নিন। প্রথমটাতে লিখুন ইয়ার, দ্বিতীয়টাতে লিখুন রিজন বা কারণ, তৃতীয়টাতে পিস ট্রিটি, আর চতুর্থটাতে ওয়ার্নে, যে যুদ্ধ হয়েছিল তার নাম। ঠিক আছে, এবার আমরা বলবো ইয়ার, কোন বছরে হয়েছিল। প্রথম যে কার্নেটিক ওয়ার হয়েছিল ওইটা হয়েছিল 17, সরি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, হ্যাঁ এটা একটু সাইজটা কম করে নিই আমি, তাহলে আপনারা ক্লিয়ার বুঝবেন। হ্যাঁ, যে প্রথমটা হয়েছিল ওটা হয়েছিল 1746 থেকে 1748 অব্দি, 2 বছরের জন্য। এটা হয়েছিল অ্যানেক্সেশন অফ অস্ট্রিয়া। অস্ট্রিয়া হচ্ছে ইউরোপেরই একটা ছোট মতো কান্ট্রি, কিন্তু ওই অস্ট্রেলিয়ার উপরে কে রুল করবে, ব্রিটিশ করবে না ফ্রেঞ্চ করবে, তার জন্য লড়াই হয়েছিল ইউরোপে। আর এই লড়াই তোমার ইন্ডিয়াতেও ছড়িয়ে গেছিল ব্রিটিশ আর ফ্রেঞ্চদের মাঝখানে। কিন্তু লাস্ট অব্দি এটা পিস ট্রিটি যখন সাইন করা হয় সোলার ডি চ্যাপেলে, এটার নাম শুনেই বুঝতে পারছেন একটা ইউরোপিয়ান পিস ট্রিটি। যখন ইউরোপে সব শান্ত হয়ে যায়, পিস ট্রিটি সাইন হয়, তখন ইন্ডিয়াতেও লড়াই থেমে যায়। তারপরে হচ্ছে দ্বিতীয় কার্নেটিক ওয়ার। দ্বিতীয় কার্নেটিক ওয়ার হয়েছিল 1749 থেকে 1754। এটা হয়েছিল 5 বছরের জন্য। এটা হায়দ্রাবাদ আর কর্ণাটকের যে রাজারা ছিলেন তাদের মধ্যে কিছু ডিফারেন্স ছিল। এটা আপনাদের এক্সামে আসে না, কিন্তু তবুও একবার আপনাদের এটা আমি বুঝিয়ে দিচ্ছি। যখন অরেঞ্জেব মারা যায়, অরেঞ্জেবের পরে আপনারা জানেন যত মুঘল এম্পায়ার এসেছিল ইন্ডিয়াতে, তারা সবাই উইক ছিল, তাদের মধ্যে পাওয়ার ছিল না। কিন্তু আস্তে আস্তে সব কিংডম নিজে নিজে ইন্ডিপেন্ডেন্ট হতে লাগলো, আর মুঘলের আন্ডারে থাকলো না। এমনি একজন রাজা ছিল নিজামুল মুল্ক। নিজামুল মুল্ক, যে হায়দ্রাবাদকে ইন্ডিপেন্ডেন্ট ডিক্লেয়ার করে দিয়েছিল, আর বলেছিল হায়দ্রাবাদ এবার মুঘলদের আন্ডারে নেই, আর ওটা একটা ইন্ডিপেন্ডেন্ট। নিজামুল মুলকের ছেলে নাসির জাং আর তার নাসির জাং
নাসির জং আর তার গ্র্যান্ডসন মুজাফর জং দুজনে লড়াই করতে লেগেছিল এই হায়দ্রাবাদ জেতার জন্য। তখন ইংলিশ আর ফ্রেঞ্চ খুব একটা ভালো চান্স পেয়েছিল যে এদের সঙ্গে লড়াই করি, একজন নাসির জংকে সাপোর্ট করি আর একজন মুজাফর জংকে সাপোর্ট করি, তো লাস্টে যে জিতবে ইংলিশের বা ফ্রেঞ্চের জন্য কন্ট্রোলটা বেশি হয়ে যাবে তাদের জন্য। তো এই লড়াইটাও শেষ হয়েছিল পন্ডিচেরি পিস ট্রিটি নিয়ে। আর এই যুদ্ধটার নাম হচ্ছে সিজ অফ আরকট। এই যুদ্ধটা যে হয়েছিল ওইটার নাম ছিল সিজ অফ আরকট। এটা আরেকবার ইজি ল্যাঙ্গুয়েজ বুঝে নি। যখন অরেঞ্জদেব মারা যায় তারপরে যে মুঘল এম্পায়ার থাকে তারা উইক হয়, তো আস্তে আস্তে সব কিংডম নিজেদের ইন্ডিপেন্ডেন্ট করতে লাগে, এমনি হায়দ্রাবাদও ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়। তখন হায়দ্রাবাদের জন্য দুজন রাজা লড়াই করে, একটা রাজাকে সাপোর্ট করে আপনার ফ্রেঞ্চ, আরেকটা সাপোর্ট করে ব্রিটিশ। তো ফ্রেঞ্চ বা ব্রিটিশ যেই লড়াইতে জিতে যেত সেই ইন্ডিয়ার উপরে ভালো ক্যাপচার করতে পারতো। কিন্তু এই লড়াই শেষ অবধি হয়েছিল পন্ডিচেরি পিস ট্রিটি, আর এই লড়াইয়ের নাম হচ্ছে সিজ অফ আরকট। পন্ডিচেরি পিস ট্রিটি আর এই লড়াইয়ের নাম হচ্ছে সিজ অফ আরকট। তারপরে হয় থার্ড আর ফাইনাল কার্নেটিক ওয়ার। এটা চলেছিল 7 years অফ ওয়ার ইন ইউরোপ। ইউরোপে যুদ্ধ স্টার্ট হয়ে গেছিল ইংল্যান্ড আর ফ্রেঞ্চদের মাঝখানে, তো এটারই এফেক্ট পড়েছিল ইন্ডিয়াতে। এটা শেষ হয়েছিল আপনার প্যারিস ট্রিটিতে। প্যারিস ট্রিটি আপনারা বুঝতেই পারছেন যে এটা ফ্রান্সে হয়েছিল, আর ফ্রান্স নিজে হার মেনে নিয়েছিল, তখনই সাইন হয়েছিল প্যারিস ট্রিটি। আর এই ওয়ারটা খুব ইম্পর্টেন্ট, নামটা মনে রাখবেন, ভ্যান্ডি ওয়াশ ওয়ার। যে ওয়ারটা ইন্ডিয়াতে হয়েছিল ভ্যান্ডি ওয়াশ ওয়ার, আর এইটাতে ফ্রেঞ্চরা হেরে গেছিল। এই প্যারিস ট্রিটির একটা খুব ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে ফ্রেঞ্চরা বলেছিল তারা ইন্ডিয়া ছেড়ে দেবে ও ইন্ডিয়া পুরোপুরি ইংল্যান্ডের কন্ট্রোলে দিয়ে দেবে। তো এটার যে জেনারেল ছিল তাদের নাম মনে রাখবো। প্রথম জেনারেল হচ্ছে ইংলিশের জন্য যিনি লড়েছিলেন তার নাম হচ্ছে আয়ারকুট, আর ফ্রেঞ্চের জন্য যে লড়াই করেছিলেন তার নাম হচ্ছে কাউন্ট দে ল্যালি। ঠিক আছে, যিনি ইংল্যান্ডের জন্য লড়াই করেছিলেন আয়ারকুট, আর ফ্রেঞ্চের জন্য যিনি লড়াই করেছিলেন উনি হচ্ছেন কাউন্ট দে ল্যালি। এবার একবার পুরোটা রিভাইজ করে নেব। তো নতুন স্লাইড নিয়ে নি, এক সেকেন্ড। যদি ব্রিটিশদের দেখা হয়, ব্রিটিশদের কম্পিটিশনে 3জন ছিল মেনলি। ঠিক আছে, ব্রিটিশদের কম্পিটিশনে 3জন ছিল। একজন ছিল পর্তুগাল, একজন ছিল ডাচ, আর একজন ছিল ফ্রেঞ্চ। পর্তুগালের সঙ্গে ওরা ম্যারেজ ট্রিটি করে দিল, তাই জন্য পর্তুগাল থেকে ইন্ডিয়ার কন্ট্রোল পেয়ে গেল। ডাচের সঙ্গে হয়েছিল একটা লড়াই, অনেকগুলো লড়াই হয়েছিল, কিন্তু একটাই লড়াই আপনাদের জন্য ইম্পর্টেন্ট, ওইটা হচ্ছে ব্যাটেল অফ ভেদারা, যেটা হয়েছিল বেঙ্গলে। ফ্রেঞ্চদের সঙ্গে ওদের টোটাল হয়েছিল 3টে কার্নেটিক যুদ্ধ ও থার্ড কার্নেটিক ওয়ার, যেটা হচ্ছে ভ্যান্ডি ওয়াশ ওয়ার। ওখানে প্যারিস ট্রিটি সাইন করা হয়, আর ওই ট্রিটিতে বলা হয় যে ফ্রেঞ্চ ইন্ডিয়া ছেড়ে দেবে, ওই ইন্ডিয়ার কন্ট্রোল ব্রিটিশকে দিয়ে দেবে। আর আর্মি জেনারেলদের নাম আপনারা মনে রাখবেন, ইংলিশ জেনারেল ছিল আয়ারকুট, আর ফ্রেঞ্চ জেনারেল ছিলেন কাউন্ট দে ল্যালি। ঠিক আছে, আজ এই অবধি থাকুক। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, এতে আমি অনেক সাপোর্ট পাই। আর থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।